লজ্জার হার ভারতীয় ক্রিকেট দলের। এই হার কি মেনে নেওয়া যায়? একবার সত্যি বলুন তো। মানে জিতে আসা ম্যাচটা ফেলে এলো ইন্ডিয়ান টিম মাঠের মধ্যেই। এর থেকে সহজ ম্যাচ বা এর থেকে বেটার পজিশানে থাকা ম্যাচ কি ভারত আর এই ইংল্যান্ড সফরে সুযোগ পাবে? এই ম্যাচটা হারতে পারে? আজকে যখন আমি টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে অ্যানালিসিস করছে, আমি অলরেডি ভেবে রেখেছিলাম আজকে হয়তো সমস্ত ভারতবাসীরা আনন্দে থাকবে এবং আমিও আনন্দের সঙ্গে ম্যাচটা অ্যানালিসিস করব যে ভারতের জয়লাভের কথা। কিন্তু ঘটে গেল উল্টো ঘটনা। ভারত এই জেতা ম্যাচটা হেরে গেল। ইংল্যান্ড 5 উইকেটে প্রথম টেস্টে হারিয়ে দিল ভারতকে। শুভমন গিল এবং গৌতম গম্ভীর জুটির প্রথম টেস্ট ম্যাচ হার দিয়েই শুরু হলো বিদেশের মাটিতে। কিন্তু একটা সময় ম্যাচটা ভারতের হাতের মুঠোয় ছিল। একটা সময় কি 5 দিনের মধ্যে 5th ডে মর্নিং পর্যন্ত এই ম্যাচটা টপ পজিশানে ছিল ভারত। হয়তো অনেকেই ভাবতে পেরেছিল না এই ম্যাচটা ভারত হারতে পারে। বিশেষ করে আমি নিজেও তো ভাবতে পেরেছিলাম না এই ম্যাচটা ভারত কী করে হারবে। যখন পঞ্চম দিনের খেলা শুরু হয় তখন 350 রান দরকার ইংল্যান্ডের, যতই তাদের 10 উইকেট থাক। কিন্তু একটা 5th ডের পিছে 350 রান স্কোর করা সত্যি মানে অতুলনীয়। ইংল্যান্ডের জন্য সত্যি অতুলনীয় একটা পারফরমেন্স। কিন্তু ভারত 350 রান কী করে দিয়ে দিল? আর রানটা দিল 76 ওভারে। মানে 14-15 ওভার দিনের তখনও পড়ে আছে। 4.5 মতো রান রেট করে ইংল্যান্ড রানটাকে নিয়ে গেল। মানছি পিচটা ব্যাটিং সহায়ক ছিল, 5th ডের পিচ যেরকম হয় সেরকম হয় না। কিন্তু যাই হোক, একটা 350 রান 5th ডের মতো টাইমে একটা ইংল্যান্ড কি করে ভারতীয় এই বোলিং লাইন আপের বিরুদ্ধে করে দিল? আর করবেই না কেন? এই ভারতীয় বোলিং লাইন আপকে কি আমরা খুব একটা বেশি আশা করতে পারি? একমাত্র জাসপ্রীত বুমরা। আমরা দেখতে গেলে সেই ঘুরে ফিরে আসছি জাসপ্রীত বুমরার দিকে। এই জাসপ্রীত বুমরা যদি ভালো পারফরমেন্স করে ভারত জিতবে, যদি না করে ভারত জিততে পারবে না। কেন? ভারত কি শুধু একটা মাত্র বোলিং নিয়ে খেলছে? আর ফাস্ট বোলারগুলো কি করছে? আমি আসছি প্রসিদ্ধ কৃষ্ণার কথায়। উইকেট নিয়েছে, 2টো উইকেট নিয়েছে, কিন্তু ওভার পিছু রান দিয়েছে দেখেছেন 6.5 ইকোনমি রেট রেখে। একটা ওভারে একটা বোলার এসে যদি এভরি ওভারে একটা করে 4 বা 2টো করে 4 কনসিড করে, তাহলে কি করে প্রেসার ক্রিয়েট হবে? তুমি 3টে ভালো বল করলে, কিন্তু 2টো এমন বল করলে সেখানে ব্যাটসম্যানেরা ইজিলি 4 মেরে দিল, তাহলে তুমি কি করে সেই ব্যাটসম্যানকে চাপে ফেলবে? আসলে প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট নিলেও ইকোনমি রেট যথেষ্ট বাজে। শার্দুল ঠাকুরের কথাও তথই বচো। শার্দুল ঠাকুর কী করতে এই ম্যাচটা খেললো? ব্যাটিং পারফরমেন্সের জন্য না বোলিং পারফরমেন্সের জন্য? হ্যাঁ, অনেকেই আপনারা বলতে পারবেন শার্দুল ঠাকুর তো এসে 2 উইকেট তুলে নিল। কিন্তু একবার বলুন তো, এই শার্দুল ঠাকুর যে 2 উইকেট নিয়েছে, এটা যে 2টো উইকেট আপনারা নিয়েছেন তারা দেখবেন বেন ডাকেট একটা হাফ ভলিবল মারতে গিয়ে কভার ড্রাইভে ধরা পড়লো নীতিশ রেড্ডির কাছে, আর হ্যারি ব্রুক প্রথম বলেই স্টেপ ডাউন করে মারতে গিয়ে লেগ স্ট্যাম্পের বাইরে ব্যাটের খোঁচা লাগলো। 2টো বলই কিন্তু উইকেট নেওয়ার মতো নয়। উইকেট পেয়ে গেছে কপাল জোর শার্দুল ঠাকুরের, কিন্তু কি লাভ হলো? ভারত খেললো 10 জনকে নিয়ে। আমি এখানেই সমালোচনা করছি, কেন গৌতম গম্ভীর নীতিশ রেড্ডিকে খেলাবে না শার্দুল ঠাকুরের জায়গায়? অন্তত ব্যাটিংটা তো আরও মজবুত করা দরকার। আর যদি নীতিশ রেড্ডির ওপরেও ভরসা না থাকে, তাহলে আমি একটা প্রপার পেসার খেলাবো। আকাশদীপ আছে, হর্ষিত রানা আছে, আর্শদীপ সিং আছে, কাউকে আমি একজনকে খেলাবো। ইভেন কুলদীপ যাদবকেও আমি ট্রাই করতে পারি। আসলে সমস্যাটা কি জানেন তো? বোলিং লাইন আপ বাজে বোলিং করেছে, এটা আমরা মানছি, কিন্তু ব্যাটিং মানে ভাবুন একটা টিমে 5-5টা 100 রান, 2টো ইনিংস মিলিয়ে 4 জন 100 রানকারী। শুভমন গিল 100 করেছে, যশস্বী জয়সওয়াল 100 করেছে, কেএল রাহুল সেকেন্ড ইনিংসে 100 করেছে, আর ঋষভ পান্ত 2টো ইনিংসেই 100 করেছে। মানে এই 148 বছরের ইতিহাসে 5-5টা 100 রান করেও কোনো টিম এই প্রথমবার হারলো। লজ্জার ইতিহাস তৈরি করলো ভারতীয় ক্রিকেট টিম। মানে ব্যাটসম্যানেরা আর কি করবে? কিন্তু শুধুমাত্র এই টপ অর্ডার ব্যাটসম্যানেরাই করেছে। আপনারা স্কোরটাকে ফলো করলে দেখবেন ফার্স্ট ইনিংসে একটা সময় স্কোর ছিল 430 রানে 3 উইকেট, কিন্তু 471 রানে অল উইকেট হয়ে গেল, অর্থাৎ 41 রানের স্প্যানে 6 উইকেট, 7 উইকেট। আর সেকেন্ড ইনিংসেও সেম ঘটনা, 60-65 রানের ভিতরে 7 উইকেট পড়ে গেল।
একটা সময় যখন মনে হচ্ছিল ভারত ফার্স্ট ইনিংসে 600 রান করবে, সেখান থেকে অল উইকেট হয়ে গেল 471 রানে। যাই হোক, প্রথম ইনিংসটা নয় গেল। দ্বিতীয় ইনিংসে একটা সময় আমি ভিডিও করেছিলাম, তখন টি টাইম চলছিল, 4th ডের টি টাইম। তখন বলেছিলাম ভারত মিনিমাম 420 বা 450 করে মেবি ডিক্লিয়ার দিতে পারে, কারণ তখন ক্রিজে KL রাহুল 100 করেছিল, করুণ নায়ার ছিল। কিন্তু তারপরে সেই তথৈবচ অবস্থা, ইন্ডিয়া অল উইকেট হয়ে গেল মাত্র 50-60 রানের মধ্যে। একটা 371 রানের স্কোর দিল। আমি বলছি স্কোরটা খুব ভালো, কম্পিটিটিভ স্কোর, বাট ইংল্যান্ডের জন্য এই স্কোরটা কিন্তু, বিশেষ করে এই হেডিংলি লিডসের যে পিচ ছিল সেখানে কিন্তু এই স্কোরটা কম ছিল। মিনিমাম একটা 420 বা 450 টার্গেট দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর এই রানটা চেজ করলো প্রথম দিন, চতুর্থ দিনের ইভিনিংয়ে একটা হাফ অ্যান আওয়ার টাইম পেল, এখানে ভারত উইকেট পেল না, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু 5th ডেতে ইংল্যান্ডের 2 ওপেনার ব্যাটসম্যান জ্যাক ক্রলি এবং বেন ডাকেট ম্যাচটা একার হাতে নিয়ে চলে গেল। আরে বাবা, ঠিক আছে তুমি উইকেট পাচ্ছ না, ঠিক আছে, সবসময় টেস্ট ক্রিকেটে উইকেট পড়ে না, কিন্তু অ্যাটলিস্ট তুমি রানটা তো চোখ করতে পারতে। যদি রানটা কম দিত তাহলে ব্যাটসম্যানেরা চাপে পড়তো, তারা জেতার জন্য না গিয়ে ইভেন ম্যাচটা ড্র হতো। কারণ টেস্ট ক্রিকেট মানেই সবসময় জিততে হবে এরকম তো মানে নয়। তুমি প্রথম টেস্টটা যদি একটা ইউকের মতো, ইংল্যান্ডের মতো টাফ সফরে গিয়ে যদি তুমি ইভেন ড্রই করো, মানে জেতার পজিশনে তো ছিল, আমি চাইছি জেতা উচিত, কিন্তু যদি নাও জিততে পারো অ্যাটলিস্ট না হেরে ম্যাচটা তো ড্র করতে পারতে। আর কী করেই বা ড্র হবে? এই ম্যাচে ইন্ডিয়ার কোন দিকটা আমি বলবো, একমাত্র টপ অর্ডার ব্যাটিং ছাড়া, আর বোলিংয়ে ফার্স্ট ইনিংসে জাসপ্রীত বুমরা ছাড়া। বোলিং তো যথেষ্ট বাজে, আর ফিল্ডিংটা আপনারা দেখলেন, মানে কতগুলো ক্যাচ মিস করলো। যশস্বী জয়সওয়ালের কথা, দ্বিতীয় ইনিংসও 97 রানে বেন ডাকেটের ক্যাচ মিস করলো, তারপরে বেন ডাকেট 50 রান করে দিল, টোটাল 149 রান করলো। আর করুণ নায়ার, মানে তার পায়ের মাঝে যেন ইন্ডিয়া গেট, ওখান দিয়ে বল চলে যাচ্ছে, জাদেজার বলে ক্যাচ উঠছে বেন স্টোকসের, কিন্তু ঋষভ পান্ত দেখতেই পাচ্ছে না। মানে কি বলবো, আরেকজনের কথা বলবো, আবার সেই লর্ড শার্দুল ঠাকুর বল মিস করলো, পিছলে পড়ে গেল। তখন সে ভাবছে যে কি করে আমি পিছলে গেলাম, কি করে বলটা চলে গেল, কি ঘটলো, শুয়ে আছে। ওদিকে বল বাউন্ডারির দিকে এগিয়ে যাচ্ছে, ইংল্যান্ডের জো রুট এবং বেন স্টোকস ছুটে 3 রান নিয়ে নিচ্ছে। বাবুর তখনও কোনো হুঁশ নেই যে বলটা আগে ধরে অ্যাটলিস্ট থ্রোটা তো করি, তারপর আমি অ্যানালিসিস করবো যে আমি কী করে পড়ে গেলাম, কী করে পা পিছলে গেল। এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ একটা ইন্টারন্যাশনাল টিমের মধ্যে কী করে থাকে? এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ হলে কী করে তুমি ম্যাচ জিতবে? ফিল্ডিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমাকে ডে টু বাই ডে ইমপ্রুভ করতে হবে, শুধু ব্যাটিং দিয়ে তো ম্যাচ জেতা যায় না। আর ব্যাটসম্যানেরা কী করবে? 5টা 100 রান করার পরেও যদি সেই ম্যাচ হেরে যায়। আর আমি জানি না এই বোলিং লাইন আপ নিয়ে ভারত কী করবে। জাসপ্রীত বুমরা অলরেডি আমরা প্রায় সকলেই জানি যে 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ খেলবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য জাসপ্রীত বুমরা হয়তো 2টো ম্যাচ খেলতেই পারবে না। মানে জাসপ্রীত বুমরা খেললো প্রথম ম্যাচটা, কিন্তু হেরে গেল। তাহলে বাকি ম্যাচগুলো কী অবস্থা হবে? কে লিড করবে? আমরা এখানে কাকে সবথেকে বেশি মিস করছি? রোহিত শর্মাকে, বিরাট কোহলিকে? না, আমার মনে হয় সবথেকে বেশি মিস করছি মোহাম্মদ শামিকে। কারণ একটা জাসপ্রীত বুমরার পাশে যদি মোহাম্মদ শামির মতো বোলার থাকতো, তাহলে হয়তো এই ইন্ডিয়ান বোলিং লাইন আপ চেহারাটাই পাল্টে যেত। কারণ মোহাম্মদ সিরাজ আর ইশান্ত শর্মা বা মোহাম্মদ শামি নয়, সেকেন্ড স্পেলে, সেকেন্ড ইনিংসে কিছুটা ইকোনমি করেছে, কিন্তু উইকেট পায়নি। প্রসিদ্ধ কৃষ্ণা এত ইকোনমি রান রেট থেকে 2টো উইকেট পেয়েছে, কী লাভ? তাই আমরা সবথেকে বেশি এই ম্যাচটায় মিস করলাম মোহাম্মদ শামিকে। আর ভারতের সামনে যে জয়ের সবথেকে বেশি সুযোগ ছিল, কেন বলছি? কারণ মোস্ট প্রবাবলি এই সিরিজের সবথেকে উইক বোলিং লাইন আপ পেয়েছিল ভারত। কারণ এই ম্যাচে গাস অ্যাটকিনসন নেই, জোফরা আর্চার নেই, পরে ম্যাচগুলোয় হয়তো এই দুজনেই এসে যাবে, তাহলে কিন্তু বোলিং লাইন আপও খুব শক্তিশালী হয়ে যাবে। আর পরের ম্যাচটাও এজব্যাস্টও নেই, সেখানে কিন্তু ভারতের রেকর্ড একদমই ভালো নয়। তাই সত্যি ভারত কিন্তু খুব চাপে পড়ে গেল। চেষ্টা করেছে, ভালো খেলেছে, কিন্তু কি দরকার, কি লাভ যদি তুমি ক্রাঞ্চ সিচুয়েশানে, যদি তুমি নার্ভ কন্ট্রোল সিচুয়েশানে যদি সেই ম্যাচটা কন্ট্রোল না করতে পারো। জাদেজার বোলিং স্পেল নিয়েও আমি একটু হতাশ। একটু আদ্র হলেও স্পিন সাহায্য করছিল 5th ডের লাস্ট ইনিংসে, কিন্তু জাদেজা কি বল করলো, একটা মাত্র উইকেট। মানে ওভারঅল দেখতে গেলে এই জেতা ম্যাচটা মাঠে ফেলে এলো ভারত। সত্যি খুব খারাপ লাগছে। হয়তো ভেবেছিলাম যে শুভমন গিল তার প্রথম ম্যাচেই জয়লাভ দিয়ে শুরু করবে, কিন্তু কিছু করার নেই।
আমরা সকলেই আশাহত হলাম। যাই হোক, আমাদের নেক্সট ম্যাচের দিকে তাকাতে হবে। নেক্সট ম্যাচটা কীরকম পারফরমেন্স করা যায় সে ভাবনা চিন্তা করতে হবে। হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। দেখা যাক শার্দুল ঠাকুরের জায়গায় কাকে আনে, কোনো ব্যাটসম্যান আনবে কি অলরাউন্ডার আনবে কি স্পিনার আনবে, সেটা তো সময়ই বলবে। তবে এই বোলিং লাইন আপকে ইমপ্রুভ করতেই হবে, তবেই এই ম্যাচ কিন্তু ইন্ডিয়া জিততে পারবে এবং এই ইংল্যান্ড সফরে কিছু ভালো করার আশা দেখতে পাবো। যাই হোক, আমি আর ভিডিওটা বড় করছি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।